প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। বর্তমান সময়ে অনেকের কাছেই অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে সবাই। সাকিব তামিমদের মতো সফলতার দ্রুতি ছড়াতে চায় সবাই, কিন্তু এই পথটি সহজ নয়। অনেকগুলো ধাপ পেরিয়ে এই কঠিন পথ পাড়ি দিতে হয়। বিশ্বজুড়ে বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। দক্ষিণ এশিয়ার মানুষের কাছে প্রধান খেলায় রূপ নিয়েছে ইংরেজদের এই খেলাটি। 90-এর দশক থেকে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে ওঠে এই খেলা। ধীরে ধীরে এই দেশের মানুষের প্রাণের খেলায় পরিণত হয়েছে ক্রিকেট। তাই তো অধিকাংশ পরিবারের চাওয়া তাদের সন্তানরা যেন একজন ভালো ক্রিকেটার হয়। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে সবাই। সাকিব তামিমদের মতো সফলতার দ্যুতি ছড়াতে চায় সবাই, কিন্তু এই পথটি মোটেই সহজ নয়। অনেকগুলো ধাপ পেরিয়ে এই কঠিন পথ পাড়ি দিতে হয়। আমাদের এখানে ঢাকা মেট্রোতে আমাদের ক্রিকেট বোর্ডের অ্যাফিলিয়েট 63 একাডেমি এই বছর এখানে আছে। তো এই 63 একাডেমিগুলোর আমরা প্রাথমিকভাবে প্রথম বলি যে আমাদের যে 3টে এজ গ্রুপ ঢাকা মেট্রো আন্ডার 14, 16, 18, তো 3টে এজ গ্রুপে আমরা বলি ওই একাডেমিগুলোকে আপনাদের ভালো যে ছেলেগুলো আছে তাদের লিস্ট পাঠান, আন্ডার 14, 16, 18। তো এরা লিস্টটা পাঠায়, আমরা টোটাল লিস্টটা আমরা পুরোটা তৈরি করার পরে আমরা তখন আমাদের 2000-এর মতো ছেলে আসে এরকম। তো এখান থেকে আমরা তারপরে পরবর্তী স্টেপ যেটা আমরা করি, যেন আমার মেট্রো আমি তো আসলে জানি না যে আমার একাডেমির যে ছেলেটা 18, আমি ভাবছি যে এই তার বয়স অনুযায়ী আমরা যে ডেট অফ বার্থ দেখে এরা 18 দিছে, 14 এইভাবে পাঠায় দেয়। তো ওই লিস্টটা আমরা করার পরে আমরা এই 2000 ছেলেরা আমরা প্রথমে একটা আমাদের আছে মেডিকেল প্রসেস আছে। আমরা এটা দাঁতের মাধ্যমে আমরা দাঁত এবং শরীরে অন্যান্য যে ইয়াগুলো আছে ওগুলো দেখে আমরা ডিসিশন নেই যে কে কোন এজের। তো এই মেডিকেলটা হওয়ার পরে আমাদের হয়তো 14-এর কিছু ছেলে চলে আসে হলো, যারা আমরা যে লিস্ট অনুযায়ী আমাদের 14 আসছিল, কিছু ছেলে চলে যায় 16-এ, কিছু ছেলে চলে যায় 18-এ, আবার কিছু 18-এর ছেলে ওভারেজ হয়ে যায়। তো ওভারেজ ছেলেরা যেগুলো হয় তাদের জন্য আমরা একটা অপশন রাখি, যে অনেকে আছে গার্জিয়ান বলে যে না আমার ছেলে 18-ই কিন্তু আপনাদের ইয়েটা রং হয়েছে। তখন আমরা কি বলি যে তাহলে আমাদের আমরা হতাশ করি না, আমরা তাদেরকে বলি একটা বোন টেস্ট আছে স্কোয়ারে, আমরা ওইটার জন্য সাজেস্ট করি যে আপনারা ওই বোন টেস্টটা করেন, ওখানে যদি আসে তাহলে আমরা নিয়ে নিব। তো ওই বোন টেস্টে যারা হয় তাদের আমরা আবার আমাদের ইয়েতে রাখি। তো এটার পরে আমাদের দেখা যায় যে ওই 1100-1200 ছেলে আবার থাকে, 800-র মতো মেডিকেলি আমাদের আউট হয়ে যায়। তো এই 800-র ভিতর, এই 1200-র ভিতর ধরেন 400, এই 450-500 থাকে 18-এ একটু বেশি থাকে, 16-এ এরকম 450-500-র মতো থাকে, আর 14-এ হলো আপনার 350-400-র মতো আসে। তো আমরা এদের কী করি, 18 যে আমরা পরে এই 4টে এজ গ্রুপের আমরা আবার প্রি সিলেকশনে ডাকি। কারণ 18-এ যেন 500 জন আমরা 2 দিন ব্যাপী 250-250 দেখি। দেখার পরে আমরা এই 500 জন থেকে আমরা 18 প্রোগ্রামটা নিয়ে বলি। তো প্রত্যেকটা একই প্রোগ্রাম একইভাবেই হয়। তো 18 আমরা কী করি, 500 জন ছেলে প্রি সিলেকশনে যখন আসার পরে আমরা সিলেকশন করি। সিলেকশনের পরে আমরা কী করি, 120 জনে নিয়ে আসি এই 500 জন থেকে। অনূর্ধ্ব 14 দল গঠন করে সেখানে যারা ভালো করে তাদের নিয়ে অনূর্ধ্ব 16 দল গঠন করা হয়। সেখান থেকে অনূর্ধ্ব 18 পর্যায়ের দল নিয়ে OICL বা ইয়ুথ ক্রিকেট লিগ খেলা হয়। এই লিগ থেকে নির্বাচিত দলটি অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের সুযোগ পায়। এটা হচ্ছে মূলত ঢাকা মেট্রো বেস আন্ডার 18 ট্যালেন্ট হান্ট, আমি ঠিক বলবো না। এই প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এভাবে প্রক্রিয়াটা হয়। তো এই ছেলেগুলো কিন্তু একটা সময় আন্ডার 14 খেলেছে, আন্ডার 16 খেলেছে, পর্যায়ক্রমে আপনার আন্ডার 18-এ এসেছে। তো এখানে আপনার টোটাল আপনার 8টা টিমে 120 জন প্রথম সিলেক্টেড হয়। তো সিলেকশনের প্রক্রিয়াটা ছিল যে তাদের ব্যাটিং বোলিংয়ের ধরন দেখে তখন একটা বাছাই হয়। সেখান থেকে 8টা টিম করা হয় 120 জনকে নিয়ে, প্রতিটা টিমে 15 জন করে। তাদের ভিতরে একটা টুর্নামেন্ট আকারে একটা ম্যাচের
ম্যাচ নিয়ে ম্যাচ খেলানো হয়, সেখান থেকে বাছাইকৃত হয়ে ফাইনাল ম্যাচের জন্য 30 জনকে বাছাই করা হয়। তো বেস্ট পারফর্মার যারা থাকে এখানে তাদেরকেই পিক করা হয়। পাশাপাশি পারফরমেন্স এবং যাদের পারফরমেন্স একটু দুর্বল থাকে তাদের টেকনিক কেমন আমরা সেগুলো বিবেচনা মাথায় রেখেই 30 জনকে গঠন করি। এই 30 জনকে আমরা এই ফাইনাল ম্যাচের পরে আমরা একটা ছোট্ট একটা শর্ট একটা ক্যাম্প হবে 10 দিনের, সেই ক্যাম্পের থেকে আমরা হয়তো 18 জন পিক করবো, 14 জনের দল হবে আর 4 জনের আপনার থাকবে স্ট্যান্ড বাই। এই 18 জনের দলটা ঢাকা মেট্রো আন্ডার 18 টুর্নামেন্ট খেলবে। যখন তাদের সাথে আপনার ঢাকার 10টা ডিভিশনের বিকেএসপি সহ ঢাকা সাউথ, নর্থ এবং 5টা যে প্রতিটা ডিভিশনের টিমগুলো থাকে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টটা লঙ্গার ভার্সন হয়, 2 দিনের টুর্নামেন্ট। সেখান থেকে বাছাইকৃত খেলোয়াড়কে নিয়ে আন্ডার 19-এর একটা পরিচর্যার জন্য ওইখান থেকে আপনার ওয়াইসিএল একটা টুর্নামেন্ট হয়। ওয়াইসিএল টুর্নামেন্টটা আপনার 4টা টিমের মাধ্যমে প্রতিটার দলেই 15 জন করে থাকে, সেখান থেকে 60 জন প্লেয়ারকে বাছাই করা হয়। তো আমাদের আন্ডার 19 ন্যাশনাল টিমের প্রক্রিয়াটা ঠিক যে এরকমভাবে আমাদের হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতন পায় এমন 120 জন ক্রিকেটার আছেন এখন। জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ না হলেও এই ক্রিকেটাররা সরাসরি বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ স্তরের সাথে যুক্ত। অর্থাৎ জাতীয় দলে ডাক দেওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায়ের নির্বাচকেরা যখন চিন্তা ভাবনা করেন কোনো পজিশন ফাঁকা হলে কোন ক্রিকেটার নেবেন, তখনই এই 120 জন থেকেই কারো না কারোর নাম সবার আগে উঠে আসে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ব্যাটে বলের যুদ্ধে মেতেছেন যারা, তাদের সকলের চোখে মুখে অনূর্ধ্ব 19 দলে জায়গা করে নেয়ার স্বপ্ন। 120 জনে জায়গা করে নিতে এক একজন ক্রিকেটারকে দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হচ্ছে। আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে বয়সভিত্তিক দল থেকে অনূর্ধ্ব 19 খেললে আমরা বাংলাদেশ জাতীয় দলের চিন্তাটা করতে পারি। তো এই জন্য আমাদেরও এই জায়গা থেকে ইচ্ছা আছে যে আজকের ম্যাচটাকে ভালো খেললে সামনের ক্যাম্পগুলোতে ইজিলি যাওয়া যাবে। সবারই লক্ষ্য থাকে যে ন্যাশনাল টিমে খেলা। আমার ওই রকম লক্ষ্য আছে যে আমি লেগ স্পিনার অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে আমার ইচ্ছা আছে যে আমি ন্যাশনাল টিমকে সার্ভিস দিব ভালো। ঢাকা মেট্রোর সাথে বাকি বিভাগগুলো একটি করে এবং বিকেএসপি একটি করে দল গঠন করে। এই দলগুলো নিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়। এই পদ্ধতির ভেতর দিয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার উঠে এসেছেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলার জগতের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে। এই পর্বে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি রাগবি ফেডারেশনের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি মৌসুম আলী। বিশ্বে রাগবি যত বেশি জনপ্রিয়, ঠিক বাংলাদেশে তার জনপ্রিয়তা কতটুকু ছড়িয়েছে বা ছড়াতে পেরেছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন। যে বিষয়টি শুনতে চাই, যে অ্যাওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে আপনার অর্জিত অ্যাওয়ার্ড এবং যেটি কিনা অর্জনের জন্য আপনি বিভিন্ন ধরনের কাজ করে গেছেন। এই অ্যাওয়ার্ডটি সম্পর্কে প্রথমে একটু শুনি। আমাদের এশিয়াতে হচ্ছে 38টা দেশ এশিয়ার রাগবির সদস্য। তো ওরা যখনই ওদের মানে 2 বছর এজিএম হয় ওদের 2 বছর, তখন ওরা বিভিন্ন দেশের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে যারা কাজ করে তাদেরকে ওরা পুরস্কৃত করে থাকে। এটা একটা ভালো দিক, মানুষ উৎসাহ পাবে। তো মানে আমি যেহেতু রাগবিকে বাংলাদেশে সৃষ্টি করেছি, আপনি জানেন যে বাংলাদেশে একটা ব্যাট মানে একটা বলও ছিল না, ল বুকও ছিল না, সেটা আমি জোগাড় করে বাংলাদেশে প্রথম 2006 ট্রেনিংয়ের মধ্যে 7 টুর্নামেন্ট করি। এবং এই আমরা তারপর থেকে কিন্তু থেমে নাই, আমরা রেগুলার স্কুল কলেজ বাচ্চাদের খেলা, জাতীয় খেলা, ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল গেম, বিভিন্ন ধরনের খেলা আমরা করে থাকি। এশিয়া রাগবি খুবই খুশি যে বাংলাদেশ প্রচুর কাজ করে। সেই কাজের পুরস্কার স্বরূপ রাগবি ফেডারেশনের জেনারেল সেক্রেটারিকে ওরা সেরা সংগঠক হিসেবে 22 সালের সেরা সংগঠক হিসেবে 23 সালের ওদের যে মিটিং সেখানে ওরা এটা মানে পুরস্কৃত করেছে, মানে ঘোষণা করেছেন। আর এই যে রাগবি জেনারেল সেক্রেটারি যে পুরস্কারটা পেল, এটা কিন্তু একা আমার পক্ষে সম্ভব ছিল না। এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের মাঠ কর্মী থেকে, মাঠ যদি যে করে সে না করলে কিন্তু এইগুলো সহজ হতো না। খেলোয়াড় না হলে সহজ হতো না, রেফারি না হলে সহজ হতো না, কোচ না হলে সহজ হতো না। পুরা রাগবির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তি, এবং আপনি ক্রীড়া মন্ত্রণালয় যদি অর্থ না দিত এতগুলো খেলা করতে পারতো না। তারপরে আমার জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমাকে সহায়তা না করতো, মাঠ দিয়ে অর্থ না, তাহলে কিন্তু এতগুলো কাজ আমরা করতে পারতাম না। দেশের বাইরে আসলে রাগবি খেলাটা সকলের কাছে অনেক বেশি জনপ্রিয়, তারা কিন্তু খুব খেলে থাকে খেলাটা। এই যে জনপ্রিয় রাগবি একটা খেলা, সেটা কি আপনি বাংলাদেশে এটা ছড়াতে পেরেছেন? সবাই জানে খেলাটা সম্পর্কে? আমি মানে
বিদেশে জনপ্রিয়তা আমি একটু আপনাকে বলবো, বাংলাদেশে যতগুলি খেলা আছে এগুলো কিন্তু আমি আগেও টক শুতে বলছি, 200 বছর আগে ব্রিটিশ নিয়ে আসছিল। আপনি ফুটবল বলেন, বাস্কেটবল বলেন, ভলিবল বলেন, তো 200 বছর আগে যে সমস্ত ফুটবল ক্রিকেট বাদ দিলে কোন খেলাটা জনপ্রিয় আছে আপনি বলেন? কোন খেলাটা হাজার হাজার মানুষ গ্রামগঞ্জে খেলাটা খেলছে? প্রতিযোগিতা হইলে খেলা খেলে তারপরে শেষ। আপনার জনপ্রিয়তা অর্জন করতে হলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি মিডিয়া মানে তার চ্যানেলে 10 মিনিটে করে রাগবি দেখায়, কোচ ছাড়াই কিছু খেলোয়াড় তৈরি হয়ে যাবে। আপনি দেখেন ক্রিকেট যেইভাবে দেখায়, গ্রামগঞ্জে গ্রামের মেয়েরাও ক্রিকেট খেলে, যারা কোনোদিন কোনো কোচ দেখেনি, কোনোদিন কিছুই দেখেনি, কেউ তাদের শিখেনি, তো ন্যাচারাল তারা কীভাবে ক্রিকেট খেলতেছে, এটা প্রচারের জন্য আপনি রাগবিকে প্রচার দেন। রাগবি বিগ গেম ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বলেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, যারা ক্রিকেটের আসল সংগঠক, তাদেরই জাতীয় খেলা রাগবি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1 বছরের মধ্যে যদি রেগুলার মিডিয়াতে ক্রিকেট ফুটবলের মধ্যে যদি রাগবি তাদের মানে 10%ও দেখানো হয়, যে রেগুলার একটু করে 10-15 মিনিট, তাহলে আমি মনে করি যে মিনিমাম 20% মানুষ 1 বছরের মধ্যে বাংলাদেশে পুরো থানায় থানায় এই খেলাটা নিয়ে মেতে উঠবে। রাগবির জন্য যে বাজেট, একটা তো বাজেটের বিষয়টা তো থেকেই থাকে, প্রত্যেকটা ফেডারেশনে আসলে সেই কথাটা বলে যে বাজেটের অভাবে অনেক কিছু করতে পারছে না। আপনিও কি সেটার সাথে একমত যে বাজেটই আসলে আপনাদের খেলা দেখানোর, খেলা প্রচারের কথা আপনি বলছিলেন, মানে যে কোনো একটা খেলাকে সামনে আনার জন্য কি বাজেটই সব কিছু? বাজেট তো অবশ্যই লাগবে, কিন্তু আমাদের তো সদিচ্ছা থাকতে হবে। বাজেট আপনাকে কে দিবে? আমি অনেক জায়গায় বলেছি, আমি মিটিংয়ে বলেছি, আমাদের সেক্রেটারি ফর যে জেনারেল সেক্রেটারি, তার দায়িত্ব হচ্ছে তার ভাইস প্রেসিডেন্ট, তার মেম্বার বা তার দায়িত্ব হচ্ছে টাকা জোগাড় করা। এটা তারই দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। তো জেনারেল, যেমন আমি যখন এই কাজটা করছি, এটা সব কিছু আমি জোগাড় করি, এটা করেছি অনেক পরে। 15 সালে এসে আমরা সরকারের মানে ফান্ড কিছু পাচ্ছি আর কি, তৃণমূলে আবার এমনিও সামান্য কিছু পাচ্ছি। জেনারেল সেক্রেটারি কাজই হচ্ছে টাকা জোগাড় করে ওই খেলাটাকে প্রচার প্রসার করা এবং টুর্নামেন্টগুলি করা। আমরা পুরো বাংলাদেশে, আমি যে কোনো জেলায় যদি আজকে স্কুল টুর্নামেন্ট 6টা আমার বাজেট আছে, সে সেখানে করতে পারবে। সেটা তো আমি গভর্নমেন্ট, আমি নিজে জোগাড় করছি। আর গভর্নমেন্ট যেটা আমাকে ট্রেনিং ফান্ডে দিচ্ছে, সেটা টুর্নামেন্টে কিছু যাচ্ছে, আমরা কিছু পিছনে দেনা দিচ্ছি, এবং সেই টাকাটা কিন্তু বিরাট বড় কাজে আসছে আমাদের, যেটা মন্ত্রণালয় দেয় আর জাতীয় ক্রীড়া পরিষদ কিছু দেয়। তা আপনি সদিচ্ছা থাকলে আপনাকে টাকা জোগাড় করবে, সরকার তো আপনাকে দিয়ে দিবে না যে আপনি নেন গিয়ে খেলাটা করেন, তাহলে আপনার যে কর্মদক্ষতা সেটা তো থাকলো না। আচ্ছা, এখন আপনার এই যে রাগবিতে, হ্যাঁ, কারা খেলছে আপনার এখানে? কোন ছেলে মেয়েরা খেলছে? তাদের খেলার পজিশন এখন কোথায়? তাদেরকে আপনি কতটুকু পর্যায়ে নিয়ে গেছেন সেগুলো একটু শুনি। আচ্ছা, ঠিক আছে। আপনি মানে এটা আপনি বুঝতে পারছেন কেন পেলাম, এটা একটা প্রশ্ন থেকে যায়। আসলে আমাদের রাগবি যখন আমরা শুরু করি, বলছি যেটা বলও ছিল না, লবুক ছিল না, এটা এশিয়া রাগবির কোনো সহায়তা ছিল না, কারো সহায়তা ছিল না। এটা আমরা নিজেরাই, মানে ব্যক্তিগত আমি এই খেলাটা প্রতিষ্ঠার জন্য যেটা করার সেটা আমি করেছি, বল টল এনে ট্রেনিং করে গেছি। কেন পেয়েছি? 8 বছর বাচ্চাদের নিয়ে আমরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ করি। 8 বছর বাচ্চাদের আমরা মাঠে নিয়ে আসছি। তাদের বিশাল, আপনি যেমন ফেসবুকে দেখেন আমার কিডস লিগে দেখবেন বিশাল ফ্যামিলি, নানা দাদা বাবা মা মাঠে ভরে গেছে প্লে কার্ড নিয়ে। তাহলে আমরা যে একটা সুযোগ তৈরি করে দিলাম, একটা ব্রিজ করে দিলাম বাচ্চাদের খেলার, বাচ্চাগুলো নিজে নিজে এখানে আসতে পারতো না। প্রত্যেকটা সংগঠনের যে কোনো খেলার ব্রিজ তৈরি করে দিতে। আসেন আন্ডার 10 যে স্কুল টুর্নামেন্টের আমি ব্রিজটা তৈরি না করতাম, তাহলে তো এই যে 15-20টা স্কুল যে খেলতে আসে আন্ডার 10-এর বাচ্চারা, তাহলে তো বাচ্চাগুলো আমরা রাগবি খেলতে পারতো না। তাই আমরা সেটা করেছি, স্কুল ছেলে মেয়েদের করছি, কলেজের করছি। এই যে স্কুল কলেজের ছেলেমেয়েরা করার কারণে এরা যখন একটু বয়স হচ্ছে, এরা বিভিন্ন ক্লাবে খেলছে। আমার যে ন্যাশনাল ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে 16টা জেলা খেলতে আসে ছেলে মেয়ে বহুত। সামনে হয়তো বাড়বে, আমাদের বাজেট থাকলে তো আরও বেশি ক্লাবকে আমরা আনতে পারি, ওদের থাকা খাওয়া যাতায়াত ভাড়াটা দিতে হয় আমাদের। লাস্ট যে দুটো বিষয় জানতে চাই, যে কেউ যদি রাগবি খেলতে চায়, আমি যদি খেলতে চাই বা আমার সন্তান যদি রাগবিতে পার্টিসিপেট করতে চাই, সেটা কিভাবে সে করতে পারবে? প্রথমত এটা, দ্বিতীয়ত আসলে আপনি কি কি কাজ করতে চান এবং কি কি আপনার পরিকল্পনা আছে, এই দুটো বিষয় শুনে আজকে শেষ করব। আমাদের যেটা সেটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ইচ্ছা আছে, যেটা এশিয়া রাগবি করে, এবং আমাদের একটা অবশ্যই 24 সালে আমরা একটা মানে এশিয়া রাগবির একটা মিটিং করব এবং একটা টুর্নামেন্ট করবো। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয় আর কি। আর আমরা যে রেগুলার যে প্রোগ্রামগুলি, স্কুল বাচ্চারা করোনাকালে অনেক বন্ধ ছিল, সেগুলো আমরা রেগুলার করবো, এটা হচ্ছে আমার কথা। আর খেলতে চাইতে আমাদের শুক্র শনিবারে পল্টন ময়দানে একটা একাডেমি আছে, সেই একাডেমিতে যে কোনো বাচ্চা আমাদের যোগাযোগ করলে সে ওইখানে শুক্র শনিবারে ট্রেনিং করতে পারবে। এটা হচ্ছে আমাদের ঢাকাতে।
এবং বিভিন্ন জেলায় যে আমাদের ক্লাবগুলো আছে ওরাও ট্রেনিং প্রোগ্রাম করে, সেখানে তারা যদি যোগাযোগ করে বা আমাদেরও বলে যে কোথায় আছে আমরা অ্যাড্রেস দিব, তারা সেখানে গিয়ে ট্রেনিং করতে পারবে এবং রাগবি শিখতে পারবে। তাছাড়া আমরা স্কুল কলেজে যখন টুর্নামেন্টগুলি করি তার বাচ্চাকে সেখানে খেলাতে যুক্ত করবে এবং তার বাচ্চাও খেলতে পারবে। অসংখ্য ধন্যবাদ যে আজকে সময় দিয়েছেন, এবং আমার মনে হয় যে রাগবি নিয়ে যেই কথাগুলো আমরা আসলে শুনলাম আজকে এবং দর্শকদেরকে জানালাম, এই কথাগুলোর মাধ্যমে আমাদের যারা অভিভাবকেরা আছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন রাগবিতে। আপনাকে ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ। প্রায় আমাদের রাগবি তারা তুলে ধরে, এই স্পোর্টস কর্মকর্তা যারা এই কাজগুলি করেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাবো যেন যারা কাজ করে, যারা মানে যে কোনো ফেডারেশন যারা খুব বেশি তার খেলাটাকে ছড়িয়ে দিতে যায় কাজ করে, এটিএনের মাধ্যমে যেন সেই খেলাগুলিকে তারা তুলে ধরে। আমাদের তো তুলে ধরছি, তো এই জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো যে সবসময় এটিএন বাংলা আমাদের রাগবিকে তুলে ধরে। এই জন্য কিন্তু আমাদের অনেক সাপোর্টে বেড়েছে। এবং তাছাড়া আমি না, মানে আমি জেলা সেক্রেটারি, আমার ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তাদের কিন্তু এটিএন বিভিন্ন ইন্টারভিউ তারা নিয়েছে, আমরা দেখেছি। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আগামীতে যেন এগুলো উত্তর থাকে, যেন আমাদের প্রচারের বিষয়টা। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম রাগবি নিয়ে। রাগবিতে আপনারা যারা আসলে আসতে চান, খেলতে চান, তারা কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যেই সকল ইনফরমেশন এবং রাগবির বর্তমান যে অবস্থা এবং ভবিষ্যতে যা কাজ করতে চান সেই বিষয়গুলোই কিন্তু আমরা আজকে তুলে ধরবার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের খেলা জগৎ।